আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, নোবেল লরিয়েট। তিনি তার প্রিয় কন্যাকে নিয়ে আর ছোট্ট একটি বহর নিয়ে সুইজারল্যান্ডে আছেন। একটি সম্মেলন, সেই সম্মেলনে তিনি অংশগ্রহণ করবেন। অনেকে বিরূপ মন্তব্য করছেন যে দেশের এই দুরবস্থার মধ্যে টাকা খরচ করে তার কী দরকার ছিল যাওয়ার। তিনি ঐক্যের প্রতীক এবং তার যারা সহযোগী তাদের আশা আকাঙ্ক্ষা এবং ভরসার প্রতীক। তিনি আছেন তো তার উপদেষ্টারা আছেন, সমন্বয়করা শক্তি পাচ্ছেন। তিনি নেই, অনেকের কাপড় চোপড় মুহূর্তের মধ্যে নষ্ট হয়ে যাবে, অনেকে জ্ঞান হারিয়ে ফেলবে, অনেকে উন্মাদ হয়ে যাবে। তো কাজেই তার বিদেশ ভ্রমণ খুব একেবারে নেহায়েত না হলেই নয়, এরকম জায়গা ছাড়া বিদেশ ভ্রমণটা তার জন্য হারাম। ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য এটা হলো প্রথম রিয়ালিটি। দ্বিতীয় রিয়ালিটি হলো যে তিনি যে কোনো সময় ভেঙে যেতে পারেন, পালিয়ে যেতে পারেন, চলে যেতে পারেন। এরকম একটা ভয়, আতঙ্ক জনগণের মধ্যে কাজ করে, তার সহযোগীদের মধ্যে কাজ করে, আর তার যারা ঘনিষ্ঠ বন্ধু তারা এটা বিশ্বাস করে। এর কারণটা হলো যে এর আগে তিনি রাজনীতি করার ইচ্ছা করেছিলেন ১১ সময়টিতে। তো অনেকদিন তিনি ১১ যারা কুশীলব তাদেরকে ঘোরালেন, আসবেন কি আসবেন না। তারপরে আবার যখন তিনি নিজে না এসে তার বন্ধু এই ফখরুদ্দিন সাহেব তাকে দিলেন, দেওয়ার পরে বন্ধু বান্ধবের পরামর্শে তিনি এটা রাজনৈতিক দল করার জন্য মনস্থির করলেন, যেন দীর্ঘমেয়াদে বাংলাদেশে একটা ইতিহাস সৃষ্টি করতে পারেন। কিন্তু দেখা গেল যে এখানে কিছু বাস্তব সমস্যা আছে। সেই সমস্যাগুলো দেখে তিনি ভয় পেয়ে গেলেন এবং এয়ারপোর্টে এসে কান ধরে তিনি তওবা করলেন, আর এই কাজে তিনি জড়াবেন না। ফলে তার সাথে যারা যারা নেমেছিলেন, বলতে গেলে সবাই বিপদে পড়লেন, অনেকে বেজ্জিত হয়ে গেলেন, অনেকের রীতিমতো বাকরুদ্ধ অবস্থা তৈরি হয়ে গেল। তো ওই মানুষগুলো এখন যে কথাগুলো বলছে পর্দার আড়ালে, যে উনি আবারও উড়াল দিতে পারেন, ফুরুত করতে পারেন, যে কোনো সময় চলে যেতে পারেন, অসুস্থ হয়ে যেতে পারেন, দেশের মধ্যে অসুস্থ হতে পারেন, দেশের বাইরে অসুস্থ হতে পারেন, এই কথাগুলো বাজারে ভীষণ রকম আলোচনা হচ্ছে এবং এই কারণে আতঙ্ক আরও বেশি বেড়ে গেছে। সবাই মনে করবে যে না, তিনি একজন আনপ্রেডিক্টেবল ম্যান এবং এই যে তার যে ক্ষমতায় আগমন, ক্ষমতায় আরোহণ, আজকের দিন পর্যন্ত ক্ষমতায় থাকা কোনো কিছুই তিনি সিরিয়াসলি নেননি, এটিকে নিয়ামত হিসেবে গ্রহণ করেননি যে আল্লাহ একটা দায়িত্ব দিয়েছে, পবিত্র দায়িত্ব। তিনি বলেননি যে সফল হব নচেত মরে যাব, আল্লাহ দায়িত্ব দিয়েছে, দায়িত্ব পালন করবই। কিন্তু মনে হচ্ছে যে উনি রাস্তাতে যাচ্ছেন আর এরকম একটা ঘটনা ঘটছে। তো তার সেই সাক্ষাৎকারের পরে তার যে ক্ষমতা থাকা, দীর্ঘমেয়াদে প্রলম্বিত করা, ধারাবাহিকতা বজায় রাখা, এগুলো নিয়ে যথেষ্ট বিতর্ক তৈরি হচ্ছে। আর তার চিরশত্রু এই মুহূর্তে, আগে ছিল না, বাট তিনি ক্ষমতা আসার পর তার চিরশত্রু ভারত। তাদের যে মিডিয়াগুলো রয়েছে, গদি মিডিয়া, নরেন্দ্র মোদীর গদি মিডিয়া, তারা যা মুখে আসে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কেন্দ্র করে বলে যাচ্ছে। এখন এই যে উনি সুইজারল্যান্ড গিয়েছেন, আমরা কিছু বলিনি, কিন্তু ভারতীয় মিডিয়া, যেখানে বাংলাদেশের প্রচুর দর্শক, তো পাঠকও আছে, সেখানে তারা সরাসরি প্রশ্ন করছে যে তিনি সুইজারল্যান্ড থেকে ফিরবেন তো, আর কিচ্ছু বলার দরকার নেই, এই যে একটি কথা তিনি ফিরবেন তো। তো এই খবরটি ছাপা হওয়ার সঙ্গে সঙ্গে বা এই ধরনের প্রশ্ন উত্থাপন করার সঙ্গে সঙ্গে উনার যারা সহযোগী তাদের যে হার্টবিট বেড়ে গেল। এর সাথে যখন পতন হবে, তার ১ বছর আগের থেকে লোকজন বলছিল যে না, ভাবসা ভালো না, পতন হবে। আপনাদের মনে আছে যে সেই ১৯৮৯ সালে এরশাদ সরকারের জাদ্রেল মন্ত্রী শাহ মোয়াজ্জেম, তো তিনি তখন এরশাদের মানে ক্ষমতা একেবারে তুঙ্গে। হঠাৎ করে তার মুখ ফসকে একদিন বলে ফেলল যে বিরোধী দল বারবার বলে ক্ষমতা হস্তান্তরের জন্য। কোথায় ক্ষমতা হস্তান্তর করব? 0 পয়েন্টে নাকি বঙ্গবন্ধু এভিনিউতে? তো তিনি এটি স্যাটায়ার করে, ঠাট্টা করে এই কথাগুলো বলেছিলেন। তিনি আরও বলেছিলেন যে 2 মহিলার মিলনে কোনো কিছু উৎপন্ন হয় না। সিমিলারলি বিএনপি সরকারের প্রথম দফার পতন ৯১ থেকে ৯৬, আওয়ামী লীগ সরকারের প্রথম দফার পতন ৯৬ থেকে ২০০১,
মানুষ 1 বছর আগের থেকেই বলে দিচ্ছিল। সালাউদ্দিন কাদের চৌধুরী একদিন বলে ফেললেন, একবার বলে ফেললেন যে আগে শুনতাম যে কুকুরে লেজ নাড়ায়, এখন দেখি লেজে কুকুর নাড়ায়। নিজের দলের লোক বলে ফেলছিল। আরেকটা বক্তব্যে তিনি বলেছিলেন যে একজন আছেন তার পিতার প্রেম নিয়ে শেখ হাসিনাকে কটাক্ষ করে, আরেকজন আছেন তার সন্তানের প্রেম নিয়ে। ছেলেদের কোনো প্রসঙ্গ আসলে দুনিয়ার কোনো কিছুই তিনি শুনতে রাজি হন না। বেগম জিয়াকে ইন্ডিকেট করে সালাউদ্দিন কাদের চৌধুরীর বক্তব্য। এবং এই দুটো কারণে, মানে পিতৃপ্রেমের কারণে শেখ হাসিনার পতন হবে, আর সন্তান প্রেমের কারণে খালেদা জিয়ার পতন হবে। ঐতিহাসিক সেই বক্তব্য। এখন দেখেন, শেখ হাসিনা সব জায়গাতেই বঙ্গবন্ধুকে লাগবে, মূর্তি লাগবে বঙ্গবন্ধুর, ছবি লাগবে বঙ্গবন্ধুর, নাম লাগবে বঙ্গবন্ধু, রাস্তা লাগবে, ব্রিজ লাগবে, কালভার্ট লাগবে, হাসপাতাল লাগবে, সব জায়গাতে শুধু বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বঙ্গবন্ধু। ফলে কি হলো, একটি মহান মানুষের নাম, তার ব্যক্তিত্ব, তার রূপ মাধুর্য মানুষের কাছে রীতিমতো শেখ হাসিনার কারণে একটা তুচ্ছ তাচ্ছিল্যের বিষয় হয়ে গেল। অথচ এই কথাগুলো কিন্তু সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো মানুষ সাহস করে এই কথাগুলো বলেছিলেন এই বাংলার জমিনে। বিএনপিকে নিয়ে বলেছিলেন, বিএনপিতে থেকে, আর আওয়ামী লীগকে বলেছিলেন। এবং এই যে শেখ হাসিনার যে প্রতিহিংসা পরায়ণতা, তার পতনের অন্যতম কারণ হলো তিনি মাঝে মধ্যে বিভিন্ন লোককে হিংসে করতেন, বিভিন্ন রকম হিংসা করতেন। কেউ জ্ঞানী হলে তার হিংসা লাগতো, কেউ সুন্দরী হলে, বেগম জিয়াকে তিনি পছন্দ করতেন না, এর কারণ হলো তিনি সুন্দরী, অন্য কোনো কারণ নেই। তারপর তিনি কোনো জ্ঞানী পণ্ডিত ব্যক্তি যারা বেশি, তার চেয়ে বেশি বুঝে বলে তার মনে হয়, তাদেরকে অপমান করা, লাঞ্ছনা দেওয়া, গঞ্চনা দেওয়া তার মূল কাজ, ঈর্ষাপরায়ণতা। তারপর কেউ যদি ভালো বক্তৃতা দেন, সেটা তোফায়েল সাহেব হোক, আমু সাহেব হোক, রাজ্জাক সাহেব হোক, কিংবা সেই ঢাকার মেয়র হানিফ সাহেবের মতো কিংবদন্তির বক্তা, কিংবা সাবেক ছাত্রলীগ নেতা, প্রখ্যাত বক্তা, বাংলার ইতিহাসে যাকে বলা হয় বক্তৃতার চারণ কবি, স্বাধীনতা উত্তর সময়ে যেমন নূরে আলম সিদ্দিকী সাহেবের যে বক্তব্য, তাকে রাজনীতির ময়দানে যেমন চারণ কবি বলা হতো, স্বাধীনতা পরবর্তী সময়ে ফজলুর রহমানের চেয়ে ভালো বক্তা বাংলাদেশে এখন পর্যন্ত আসেনি। তো এই যাদের নাম বললাম, তাদেরকে অপমান করা, হেয় করা, ছোট করার জন্য শেখ হাসিনা তার সর্বশক্তি তিনি ব্যয় করেছেন। তো আর এই মানুষগুলো, যেমন মেয়র হানিফ, তার জীবন দিয়ে তিনি প্রমাণ করেছেন যে শেখ হাসিনার হিংসা সত্ত্বেও তিনি বঙ্গবন্ধু কন্যাকে বাঁচিয়েছেন। তো এটা বঙ্গবন্ধুর জন্য। এনিওয়ে, তো সেই শেখ হাসিনার যে ঈর্ষাপরায়ণতা, সেটাকে কটাক্ষ করার জন্য তিনি সালাউদ্দিন কাদের চৌধুরী একটি বিশাল বক্তব্য তিনি দিয়েছিলেন। সেই বক্তব্য হলো যে একবার সালাউদ্দিন কাদের চৌধুরীর যে জাহাজ ছিল, কিউসি শিপিং কর্পোরেশনের 4টা না 5টা জাহাজ ছিল। তো এরকম একটা জাহাজে স্বর্ণচুলা চালানি হয় শেখ হাসিনার জমানাতে। এই জাহাজ চেক করা হলো এবং পত্রিকায় খবর বের হলো যে সিঙ্গাপুর থেকে তার জাহাজে সোনা আনা হয়েছে। তো এটা নিয়ে শেখ হাসিনা ক্ষমতায় সালাউদ্দিন কাদের চৌধুরী জিজ্ঞাসা করা হলো যে আপনার বক্তব্য কি? তো উনি বললেন যে ওনার চারিদিকে এত সোনা, উনি সেই সোনার দিকে না তাকিয়ে, সেই সোনা টান না দিয়ে আমার সোনা ধরে কেন টানাটানি করছেন, আমি এটা বুঝতে পারছি না। তো এই যে তার যে ঈর্ষা, এটা একটা ঈর্ষাকে কেন্দ্র করে সালাউদ্দিন কাদের চৌধুরীর জাহাজই তাকে তল্লাশি করতে হবে এবং ওখান থেকে তার স্বর্ণ বের করতে হবে। তো সেই কথাটাকে চ্যালেঞ্জ করে সালাউদ্দিন কাদের চৌধুরী যে স্যাটায়ার করেছেন, এটা যদি বোঝার ক্ষমতা শেখ হাসিনার হতো, আজকের পরিণতি তাকে ভোগ করতে হতো না। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসেরও এরকম কতগুলো সমস্যা রয়েছে। বিএনপির যে সমস্যা, খালেদা জিয়ার যে সমস্যা, তারেক জিয়ার যে সমস্যা, জয়ের যে সমস্যা, পুতুলের যে সমস্যা, শেখ হাসিনার সমস্যা, সবারই আলাদা আলাদা সমস্যা। এবং এই সমস্যাগুলো যারা সাহস রয়েছেন তারা কিন্তু নির্দ্বিধায় অকপটে বলেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসেরও কতগুলো সমস্যা আমরা এই সময়ের মধ্যে দেখেছি, যেগুলো আমরা আগে বুঝতে পারিনি। যেমন তার চট্টগ্রাম প্রীতি, সব কিছুতেই চট্টগ্রাম লাগবে। তার এনজিও প্রীতি, তৃতীয়ত তার গ্রামীণ ব্যাংক প্রীতি, চতুর্থত তিনি শুধু কথা বলবেন আর কারো কথা শুনবেন না, পঞ্চমত তার একটা আত্মবিশ্বাস, তিনি যা বলবেন সেটাই সত্য এবং সেটাই জনগণ মেনে নেবে এবং বিশ্বাস করবে। আর এ কারণেই এই যে তার যে পালানো, ব্যর্থ হওয়া, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হচ্ছে। তো তিনি পালাবেন কেন? দিস ইজ দ্য কোশ্চেন। তিনি পালাবেন কেন?
এর কারণ হলো মোকাবেলা করার জন্য, যুদ্ধ করার জন্য, টিকে থাকার জন্য যে উপকরণগুলো দরকার তার একটা উপকরণও তার নেই। যেমন তার সাথে পশ্চিমে অনেকের বন্ধুত্ব, আমরা দেখে দূর থেকে হিলারি ক্লিন্টনের সাথে তার বন্ধুত্ব, অমুকের সাথে বন্ধুত্ব, ইটস যে শোপিস। কর্মই মানুষকে তার কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যায়। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস যে সমস্যাগুলো, উনি তো বুঝে গেছেন যে তিনি যেভাবে তার সম্পর্কে একটা ধারণা তিনি তৈরি করে ফেলেছিলেন, যত বিশালভাবে নিজেকে উপস্থাপন করেছিলেন, এটা করতে পারবো, ওটা করতে পারবো, তাকে বসানোর সঙ্গে সঙ্গে পুরো আমেরিকা, ইউরোপ, বাংলাদেশ চলে আসবে। ব্রিটেনের রাজা তার বাকিংহাম প্যালেসের সেই কোহিনূর যে হীরা, সেটা বাংলাদেশে পাঠিয়ে দেবে। এমনকি বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস যদি চান, তাহলে ব্রিটিশ মিউজিয়াম থেকে যে সেই ময়ূর সিংহাসন আছে, সেটাও বাংলাদেশে আসতে পারে কয়েকদিনের জন্য। এটা কোনো ব্যাপার না। বাংলাদেশের মানুষ যদি চায়, মিশরের প্রেসিডেন্ট সিসি, তিনি তার জাদুঘর থেকে তাদের যে কিংবদন্তি রাজা রামসিস দ্য সেকেন্ড ফেরাউন, তাকেও বাংলাদেশে এই জাস্ট দর্শনের জন্য কয়েকদিন পাঠিয়ে দিতে পারেন। এইরকম আশা আকাঙ্ক্ষার বিপরীতে হোয়াট ইজ দ্য রিয়েলিটি, বাস্তবতাটা কি, এটা উনি বুঝতে পেরেছেন। আর এই বাস্তবতা মোকাবেলা করার জন্য ওনার যেই রিসোর্স দরকার, সেই রিসোর্স যে নেই, এটাও উনি বুঝতে পেরেছেন। আর ওনার এই যে আন্ডারস্ট্যান্ডিং, এটা ওনার চোখে মুখে, হাঁটা চলায়, কথাবার্তায়, পোশাক পরিচ্ছদে ফুটে উঠছে। আর এই কারণেই এত বিতর্ক, এত আলোচনা, এত সমালোচনা। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।